বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডাক্তার কাজী মোহাম্মদ রাকিবুল হাসান, অর্থোপেডিক কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি। আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল বোন অ্যান্ড জয়েন্ট কেয়ার সেন্টারের পক্ষ থেকে। আজকে আমরা আমাদের দৈনন্দিন জীবনের খুব কমন একটা ডিজিজ নিয়ে কথা বলবো, কমন একটা রোগ নিয়ে কথা বলবো। অনেক রোগী আমাদের কাছে এই বিষয়টা নিয়ে আসে, কিন্তু জানে না আসলে সে কী রোগে আক্রান্ত। সেটা হলো কার্পাল টানেল সিনড্রোম। আজকে আমরা কার্পাল টানেল সিনড্রোম নিয়ে কথা বলার চেষ্টা করব। আপনারা আমাদের পাশে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের উপকার হবে। জেনে নিই আসলে কার্পাল টানেল সিনড্রোমটা কি। কার্পাল টানেল সিনড্রোমটা হলো আমাদের যেই কবজিটা আছে বা রিস্ট জয়েন্ট, এই রিস্ট জয়েন্টে আমাদের হাত থেকে একটা বড় নার্ভ মানে স্নায়ু নেমে আসে, আমরা বাংলায় যেটাকে অনেক সময় রগ বলি, সেটা হলো মিডিয়ান নার্ভ। এই মিডিয়ান নার্ভটা আমাদের ঠিক কবজির মাঝখান দিয়ে যায় একটা টানেলের ভিতর দিয়ে। যে টানেলটার ভিতর দিয়ে যায় সেটাকে বলে কার্পাল টানেল। আর কার্পাল টানেল সিনড্রোমটা হলো এই নার্ভটা ওই টানেলের ভিতর চাপ খাওয়া বা এই রগটা এই টানেলের ভিতরে চাপা পড়ে যাওয়া, যে কোনো কারণেই হোক, সেটাকে আমরা বলি কার্পাল টানেল সিনড্রোম। আমরা প্রথমে একটু জেনে নেই আসলে কার্পাল টানেল জিনিসটা কি। কার্পাল টানেলটা হলো আমাদের এই কবজিতে ছোট ছোট হাড় থাকে, তো দুই পাশে ছোট ছোট হাড় থাকে এবং উপরে একটা পর্দার মতো থাকে। এই পর্দাটা হলো আমাদের এই হাতের যেই পর্দা থাকে এইটা থাকে, এবং এখানে বলে কার্পাল লিগামেন্ট। এই পর্দাটা উপরে ছাদের মতো কাজ করে। তো এই যে টানেলটা হলো, এই টানেলের ভিতর দিয়ে যখন আমাদের মিডিয়ান নার্ভটা যায় এবং এই মিডিয়ান নার্ভটা যদি এই টানেলের ভিতরে চাপা পড়ে কোনো কারণে, তখনই আসলে এই কার্পাল টানেল সিনড্রোম রোগটা হয়। কার্পাল টানেল সিনড্রোমটা আসলে কাদের বেশি হয়? সাধারণত 30 থেকে 60 বছর বয়সের মধ্যে এই রোগটা হয়, এবং দেখা গেছে মহিলাদের এটা বেশি হয়। এই রোগটার কিছু কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যেমন ওবেসিটি, অতিরিক্ত মোটা হলে এটা হওয়ার ভয় থাকে, হাইপোথাইরয়েড থাকলে থাকে, যাদের ডায়াবেটিসে আক্রান্ত তাদের হওয়ার ভয় থাকে, এবং সিগারেট স্মোকিং করলে সেটা একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে। এবং আরেকটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর আছে, সেটা হলো যারা ভাইব্রেটিং টুলস মানে যন্ত্রপাতি নিয়ে কাজ করে, সারাক্ষণ দেখা যায় হাতে কোনো ড্রিল করতেছে বা ভাইব্রেশন হচ্ছে, তাদের এই রোগটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন কারো যদি কার্পাল টানেল সিনড্রোম হয়, আসলে তার লক্ষণটা কি হয়? রোগী কমনলি এসে আমাদের কাছে বলে যে, স্যার আমার এই হাতটা পুরা ঝিনঝিন করতেছে, হাতটা অনেক সময় অবশ হয়ে যায়, একটা থ্রবিং পেইন মানে ঝিনঝিন একটা ব্যথার মতো থাকে। বিশেষ করে আমার এই মিডিয়ান নার্ভ, এই রগটা যেই আঙ্গুলগুলোতে সাপ্লাই দেয়, বুড়ো আঙ্গুল, ইন্ডেক্স ফিঙ্গার এবং এই মাঝখানের আঙ্গুল, এই তিনটা আঙ্গুলে বেশি ঝিনঝিন করে বা বেশি অবশ অবশ লাগে। এমনকি এমনও হয় রুগী রাতে ঘুম থেকে উঠে যায়, ঘুম থেকে জেগে যায়, এত জ্বালাপোড়া হয়, এত বার্নিং সেন্সেশন হয় এই জায়গাটাতে, এই রিস্টে এবং হাতে, রুগীর রাতে অনেক সময় ঘুম পর্যন্ত ভেঙে যায়। আমরা তো জানলাম আসলে রুগী আমাদের কাছে এসে কী লক্ষণটা বলে বা রুগীর সিমটমটা কী, আর আমরা আসলে অনেক সময় পরীক্ষা করলে কি দেখতে পাই। কার্পাল টানেল সিনড্রোম রোগটা মোটামুটি 90%ই ক্লিনিক্যাল ডায়াগনোসিস। ক্লিনিক্যাল ডায়াগনোসিস মানে হলো আমরা ডাক্তাররা যারা আছি, আমরা তো রুগীর লক্ষণ শুনে এবং আমরা রুগীর গায়ে হাত দিয়েই মোটামুটি রোগটাকে ধরতে পারি। আমরা আসলে কমনলি যেই টেস্টটা করি সেটা হলো একটা কম্প্রেশন টেস্ট। আমরা এই কার্পাল টানেলের উপর হাত দিয়ে প্রেস করি, চাপ দিই, এবং চাপ দিয়ে রুগীকে জিজ্ঞেস করি যে আপনার হাতটা ঝিনঝিন করতেছে কিনা বা অবশ লাগতেছে কিনা। যদি এমন হয় তাহলে আমরা ধরে নেই যে তার কম্প্রেশন টেস্ট পজিটিভ, মানে এই টেস্টটা পজিটিভ হয়েছে, তার মানে তার কার্পাল টানেল সিনড্রোম হওয়ার সম্ভাবনা আছে। পরীক্ষা নিরীক্ষা আসলে প্রয়োজন হয় কিনা? হ্যাঁ, কিছু পরীক্ষা নিরীক্ষা অনেক সময় আমাদের দরকার হয় কনফার্ম হওয়ার জন্য যে হ্যাঁ আসলে আমি যে জিনিসটা চিন্তা করতেছি কার্পাল টানেল সিনড্রোম, এই জিনিসটাই কিনা। কারণ কিছু কিছু রোগ এটার সাথে সম্পর্কযুক্ত থাকতে পারে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস হলে এটার সাথে সম্পর্কযুক্ত থাকতে পারে। এখানে যদি কোনো টিউমার হয়ে এইখানে কম্প্রেশন দেয়, এখানে চাপ দেয়, তাহলে সেটার জন্য হতে পারে। অথবা আগে তার এই হাতে ভেঙে গিয়েছিল, সেই হাড়টা একটু উল্টাপাল্টা হয়ে জোড়া লাগলো, সেটা যদি এই নার্ভের উপর চাপ দেয় তাহলেও কম্প্রেশন মানে কার্পাল টানেল সিনড্রোম হতে পারে। তাহলে এই জিনিসগুলোকে আমাদের বোঝার জন্য অনেক সময় আমাদের এই কবজির বা রিস্ট জয়েন্টের একটা এক্সরে করতে হবে, এক্সরেতে দেখতে হবে যে সব ঠিক আছে কিনা। এছাড়া আমরা নার্ভ কন্ডাকশন স্টাডি বলি, নার্ভ ভেলোসিটি এনসিবি পরীক্ষাটা আমরা করি। এটা করলে আমরা দেখতে পাবো যে এইখানে মিডিয়ান নার্ভের কন্ডাকশন কমে গেছে, মানে এই রগ দিয়ে যেই সিগন্যালটা আমার পাস করতো সেটা ঠিকমতো পাস করতে পারতেছে না। এবং যখনই আমরা এটা কনফার্ম হয়ে যাব তখনই আমরা বুঝতে পারবো যে হ্যাঁ না, এটা শিওর যে তার কার্পাল টানেল সিনড্রোম রোগটা হয়েছে। কোনো রোগী আক্রান্ত হয় তাহলে আমরা তার চিকিৎসাটা কি দেবো?
চিকিৎসাটা যদি রুগীটা আমাদের কাছে শুরুর দিকে আসে বা অল্প মাত্রায় তার এফেক্টেড হয়েছে এমন অবস্থায় আসে, তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা তাকে ব্যথার ওষুধ দিতে পারি, এইখানে স্টেরয়েড ইঞ্জেকশন দিতে পারি কার্পাল টানেলে, এবং স্প্লিন্টিং করে রাখতে পারি, মানে প্লাস্টার করে রাখতে পারি। সেই ক্ষেত্রে রুগী আস্তে আস্তে অনেক সময় ইমপ্রুভ হয়ে যায়। কিন্তু যদি এমন হয় যে আমরা তাকে ব্যথার ওষুধ দিলাম, ইঞ্জেকশন দিলাম, স্প্লিন্টিং করলাম, তারপরেও রুগীটা ইমপ্রুভ হচ্ছে না এবং তীব্রতা দিন দিন বাড়ছে, সেই ক্ষেত্রে আমাদের অপারেশনের দিকে যেতে হবে। আর কি ধরনের অপারেশন করতে হয়? অপারেশনটা আসলে খুব সিম্পল একটা অপারেশন। সেটা আর কিছুই না, আমাদের এইখানে যে কার্পাল টানেলটা আছে, আমাদের এই কার্পাল টানেলটাকে রিলিজ করে দিতে হয়। এটা অনেক সময় আমরা ওপেন রিলিজ করতে পারি, অনেক সময় এন্ডোস্কোপিক্যালিও রিলিজ করা যায়। সেটা নির্ভর করতেছে রোগীর তীব্রতাটা কেমন এবং যেইখানে আমি কাজ করতেছি সেইখানের যে পরিবেশ, আমার এন্ডোস্কোপির সুবিধা আছে কি নেই, সেটার উপর ভিত্তি করে তখন আমাদের সার্জিক্যাল অপশনটা আমরা নির্বাচন করি। অনেকের মনে প্রশ্ন থাকে যে আসলে এই রোগের এখন তাহলে রেজাল্টটা কেমন, আমি অপারেশন করলে কি পুরোপুরি ভালো হয়ে যাব? আমরা মোটামুটি আপনাকে এতটুকু অ্যাসিওর করতে পারি যে কার্পাল টানেল সিনড্রোম যদি সঠিকভাবে ডায়াগনোসিস হয় এবং অপারেশনটা সঠিকভাবে হয়, তাহলে অলমোস্ট 100% কিউর রেট, এবং সাধারণত এটা রিকারেন্স খুব কমই হয় যদি ভালো করে করা হয় এবং রুগীর ট্রিটমেন্ট প্রটোকলটা ঠিকমতো ফলো করে, ডাক্তারের পরামর্শগুলো ঠিকমতো মেনে চলে এবং অপারেশন পরবর্তী যেই তার ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশন প্রটোকল সেটা যদি ঠিকমতো মেনে চলে, তাহলে সাকসেস রেট আলহামদুলিল্লাহ অনেক ভালো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন, এবং আপনাদের যদি অর্থোপেডিক সংক্রান্ত কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান। আমরা চেষ্টা করব সেটার উত্তর দেওয়ার, আমরা চেষ্টা করব আপনাদেরকে একটা সমাধান দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বি ডাইনামিক, বি হেলদি।